নভেম্বরের মধ্যেই তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা। শিগগিরই 200 আসনের প্রার্থীরা পাবে গ্রিন সিগন্যাল। জোট গঠনেও চলছে আলোচনা। রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। গাজীপুরে 1 আসনে বিএনপিতে সক্রিয় আওয়ামী লীগের কর্মী সমর্থক আর সুবিধাভোগীরা ত্যাগী যোগ্যরা মনোনয়ন না পেলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৃণমূলের। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে 9টা ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে। এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয়ন দেয়, তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে। এনসিপি সমন্বয় সভায় দুপক্ষের মধ্যে হাতাহাতি। ডিসি থেকে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে ভাগাভাগিতে ব্যস্ত বড় দুটি দল, অভিযোগ নেতাদের। প্রি প্ল্যান কোনো নির্বাচন, বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল, সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না। জুলাই সনদ নিয়ে ত্রিমুখী বিভাজন, গণ অভ্যুত্থান ঘিরে বিএনপি জামায়াত এনসিপির মধ্যে সৃষ্ট ঐক্যে ফাটল। সব দলকে ছাড়ের মানসিকতায় এগিয়ে আসার আহ্বান। এবার রাজধানীর মিরপুরের কালশীতে বহুতল ভবনে আগুন। 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হতাহত হয়নি কেউ। নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে শিগগিরই দিন তারিখ সহ আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, এ মাসেই 200 আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আলোচনা চলছে সবার সাথেই। জাতীয় সংসদ নির্বাচনের দিন যত কাছে আসছে, রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা বাড়ছে। সামনে আসছে নানা হিসেব নিকেশ। সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলতে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির এই সিনিয়র নেতা জানান, নির্বাচন সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। সামনের নির্বাচনে দলের টিকিট কারা পাবেন সেটি এখনো চূড়ান্ত নয়, তবে এ মাসের মধ্যে অন্তত 200 জনকে সবুজ সংকেত দেবে বিএনপি। আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। দলের এই সিনিয়র নেতা কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবর নিয়েও। আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ নয়। তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বলেও মনে করেন সালাউদ্দিন আহমদ। জাতীয় পার্টি সে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতেছে, সেটা তাদের স্বাধীনতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল সমস্যা সমাধান করা হবে, এমন আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত ঢাকা 1 গালা উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। মির্জা ফখরুল বলেন, সব সম্প্রদায়ের মানুষকেই আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে, সেই সাথে সবার সংস্কৃতিকে তুলে ধরতেও সাহায্য করা হবে। সব সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় গাঁথা প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব। আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং সম্প্রদায়ের ঐক্য গড়ে তোলা সহ অংশগ্রহণকারীদের
গারো জনগণের প্রাণবন্ত ঐতিহ্য তুলে ধরাই এই অনুষ্ঠানের লক্ষ্য বলে জানান আয়োজকরা। আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা, ধারণ করা, এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। অনেক সংসদীয় আসনে বিএনপির 5 থেকে 7 জন মনোনয়ন প্রত্যাশী, যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও 5 আগস্টের পর হয়েছেন সক্রিয়, বাগিয়ে নিয়েছেন পদ, প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করছেন। পুরানো ত্যাগীদের বদলে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী, সমর্থক এবং সুবিধাভোগীরা। প্রার্থী চূড়ান্ত করতে সেসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে। রাজধানীর পাশের গাজীপুরে 1 আসনের সরেজমিন ঘুরে সেই চিত্রই দেখলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। বিধানকৃষ্ণ বর্মন জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের কেন্দ্রীয় এই সহসভাপতি, গাজীপুর 1 আসনের মৌচাক ইউনিয়ন বিএনপির ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। রাজপথে ছিলেন, পালিয়ে বেরিয়েছেন, জেলও খেটেছেন, কিন্তু 5 আগস্টের পর বিধানকৃষ্ণ বর্মনের মতো এই সংসদীয় আসনের বেশ কয়েকটি ইউনিয়নের সাবেক দায়িত্বশীলদের অনেকেই পদবঞ্চিত। সিনিয়র সহসভাপতি ছিলাম মৌচাক ইউনিয়নের এবং উপজেলা সাংগঠনিক সহসভাপতি ছিলাম, কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না। অ্যাডভোকেট কামরুল ছিল সভাপতি এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক, তাকেও কোনো মূল্যায়ন করা হয় না। মৌচাকের বিষয়টা আমি বলতেছি, আর যারা নির্যাতিত নিপীড়িত নেতা তাদের কাউকে মূল্যায়ন করে না, এখানেই দুঃখ। আমি চাপার বিএনপির সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসভাপতি। আমার ইউনিয়নে যাকে আহ্বায়ক করা হয়েছে, এই 17 বছর তিনি রাজপথে ছিলেন না। রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর নিয়ে গঠিত গাজীপুর 1 সংসদীয় আসন। বিগত কোনো নির্বাচনেই যে আসনে জয় পায়নি ধানের শীষ প্রতীকের বিএনপি। একসময়ের প্রভাবশালী নেতা তানভীর আহমেদ সিদ্দিকী বারবার হেরেছেন এই আসনে। এবারও তাঁর 2 ছেলে ইরাদ আহমেদ ও ইশরাক আহমেদ মনোনয়ন প্রত্যাশী। তৃণমূলের অভিযোগ, দীর্ঘ 17 বছরের আন্দোলনে নিষ্ক্রিয় ছিল এই পরিবার। 5 আগস্ট পরবর্তী সময়ে বাগিয়ে নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ। এরপর প্রভাব খাটিয়ে সংসদীয় আসন গাজীপুর 1-এ বিভিন্ন কমিটি গঠন করেছেন। বাদ পড়েছেন দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের শিকার ও সক্রিয় নেতাকর্মীরা, জানিয়ে ক্ষুব্ধ তৃণমূল। কাউকে না ডেকে নিজেই কমিটিতে পকেট কমিটি দিয়েছে। 90% এই ধরনের লোকরে উনি নিয়ে আসছেন, যাদেরকে আমরা আওয়ামী লীগের দূষর হিসেবে জানি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে 9টা ইউনিয়নে আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে। যারা ত্যাগী মাটি থেকেছে, নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছে, এই ধরনের যদি কাউকে এই আসন থেকে নমিনেশন দেওয়া হয়, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। প্রার্থী সিলেকশনের ব্যাপারেও দলের অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিবে বলে আমি বিশ্বাস করি। এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয়ন দেয়, তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে। এই আসনে ধানের শীষ নিয়ে লড়তে চান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, সহস্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মুজিবুর রহমান, হেলাল উদ্দিনও। কেবল 1 আসনের এত প্রার্থী থেকে দল কাকে চূড়ান্ত করবে? কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশী সাইয়েদুল আলম বাবুল আশা প্রকাশ করেন ত্যাগীদের মূল্যায়নের। দলের প্রতি কার কতটা ডেডিকেশন আছে, কে কতটা দলের দুঃসময়ে পাশে ছিল, তাদের সম্বন্ধেও সকল খোঁজ খবর, রেকর্ড, ডকুমেন্ট সবকিছু তো প্রমাণিত। কোনো সময় ধানের শীষের জোয়ার বা নৌকার জোয়ার, অমুক জোয়ার, এখন আর জোয়ারে নির্বাচন হবে না। এখন হবে যোগ্য ভালো প্রার্থী দেখেই এই নতুন জেনারেশন অন্তত ভোট দিবে। প্রার্থী কিংবা নেতৃত্ব নির্বাচনে পক্ষপাতিত্ব হলে বা দীর্ঘ রাজনীতি ও সক্রিয়তার মূল্যায়ন না হলে পরিবর্তিত পরিস্থিতিতে দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা। একসময়ের তুমুল জনপ্রিয় ব্যান্ড দল ডিফারেন্ট টাচের একটি পলিটিক্যাল স্যাটায়ার সং ছিল, যে গানে তারা বলছেন, এমন হায় 1-2বার নেতা হইতে চায়, বড় স্বাদ একবার আমি মিনিস্টার হইব, মিনিস্টারি না পাইলেও এমপি হব। দেশজুড়ে যেন সেই এমপি হওয়ার দৌড়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। কিন্তু কে আসলে সংসদ সদস্য নির্বাচিত হবেন, কিংবা বিএনপির দল হিসেবে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কাকে প্রাধান্য দেবেন? দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের আন্দোলন সংগ্রামে প্রতিনিধিত্বকারী এবং স্থানীয় সমস্যা
চিহ্নিত করতে পারে এমন নেতৃত্ব, নাকি 5 আগস্ট পরবর্তী সময়ে কিংবা নিরাপদে থেকে রাজনীতি করে যাওয়া সেই মানুষটিকে? এটি নির্ধারণ করাই দল হিসেবে বিএনপির এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, গাজীপুর, ঢাকা। দেশে আর কোনো পরিকল্পিত নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার বিকেলে রাজধানীর আবু সাইদ মিলনায়তনে দলটির ঢাকা মহানগর এবং জেলা কমিটির সমন্বয় সভায় কথা বলেন তিনি। বলেন, যদি একটি দলের আপত্তির কারণে আরপিও সংশোধনী বাতিল করা হয় তবে জনগণ বুঝে নেবে লন্ডন বৈঠকেই সরকার ওই দলটির কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা জেলা এবং মহানগর কমিটির নেতাকর্মীদের নিয়ে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভার আয়োজন। বিকালে রাজধানীর আবু সাইদ মিলনায়তনে সভা শুরু হতে না হতেই বাইরে দলটির দুই পক্ষের মধ্যে শুরু হয় এমন হট্টগোল, যা এক পর্যায়ে গিয়ে ঠেকে হাতাহাতিতে, আহত হন একজন। এর মধ্যেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেয়া শুরু করলে থামে মারামারি। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নানা নির্দেশনা দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। আগামী নির্বাচনও আগের মতো একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছে বলে অভিযোগ এনসিপি নেতাদের। নির্বাচনী জোট নিয়েও কথা বলেন এনসিপি নেতারা। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে, কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। জুলাই সনদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। দলটির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে জাতীয় পার্টি। এই দুই দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলেন আক্তার হোসেন। ডিজিফাই এর নির্বাচন, প্রি প্ল্যান্ড কোনো নির্বাচন, বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল, সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয় তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সভা শুরুর আগে দল থেকে পদত্যাগের বিষয় নিয়ে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি। বলেন, এনসিপিতেই থাকবেন তিনি। আমি এনসিপির সাথে আছি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথে থাকবো এবং এনসিপিকে নিয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে ত্রিমুখী বিভাজন তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে সংস্কার নিয়ে গড়ে ওঠা ঐক্যে যেন ফাটল ধরেছে। জুলাই সনদ স্বাক্ষরের পর জামায়াত বিএনপি নিয়ে এনসিপি নেতাদের বক্তব্যে রাজনীতির আগুনে আরও ঘি ঢেলেছে। বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ অবশ্য বলছেন, এনসিপি নতুন দল, নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম, তাই তাদের মন্তব্যে বিএনপি কিছু মনে করে না। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, পিয়ার নিয়ে তার দল কোনো অপকৌশলের আশ্রয় নেয়নি। আর এনসিপির আক্তার হোসেন বলছেন, জুলাই সনদ, গণভোট, নোট অফ ডিসেন্ট নিয়ে দলগুলোর মধ্যে টানা পড়েন এখনও কাটেনি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সামনে আসে সংস্কার ও জুলাই সনদের বিষয়টি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে নানা বিষয়ে সবাই একমত হন, আবার অনেক বিষয়ে দ্বিমত রয়ে যায়। এই অবস্থার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি সামনে আসে। বিএনপি সহ কিছু দল সেটি স্বাক্ষরের কথা বললেও নতুন দল এনসিপি ও জামায়াতের অবস্থান ছিল ভিন্ন। সনদের আইনি ভিত্তি কি হবে সেটি নিশ্চিত না হলে স্বাক্ষর করবে না বলে জানায় এনসিপি। জামায়াতের গড়িমসি থাকলেও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করে। এরপর এনসিপি ও জামায়াত নেতাদের একের পর এক মন্তব্য পরিস্থিতি আরো ঘোলাটে করেছে। জুলাই সনদ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে দ্বন্দ্ব কেন? এনসিপি নেতা আক্তার হোসেন জানান, নোট অফ ডিসেন্ট সহ গণভোটের মতো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন রয়েছে।
গণভোটের বিষয়টাকে সুরাহা করা হয়, নোট অফ ডিসেন্টের বিষয়টা সুরাহা করা হয়, আর যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে তার বদলে এটাকে সংস্কারকৃত সংবিধান 2026 হিসেবে যদি উপস্থাপন করা হয়, তবেই এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাস্তবায়নের বিষয়টা নিয়ে এক ধরনের টানাপোড়েন রয়েছে, সেটাকে একটা সমাধানের জায়গায় নিয়ে আসা সম্ভব হবে। যদিও এ নিয়ে বিএনপি জামায়াতের অন্য ভাষ্য। এরা সদ্য সাবালক হয়েছে, নতুন পার্টি, তাদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা রয়েছে। তারা কি বললো এটা আমরা মাইন্ড করি না। রাজনৈতিক ক্ষেত্রে তারা অনভিজ্ঞ। একটা ভুল হয়েছে, এদেরকে যে মন্ত্রিসভা দিয়ে দলটার 12টা বাজিয়ে দিয়েছে প্রফেসর ইউনূস। এরা যদি মন্ত্রিসভায় যোগ না দিত, বাইরে থাকতো, এদের সমর্থন আরও অনেক বাড়তো। কিন্তু মন্ত্রিসভায় যোগদান করার ফলে তাদের আসল চেহারা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। আমরা তো একসাথেই ছিলাম, আছি, থাকবো এই প্রত্যাশা রাখি। এটা যদি কোনো মহলকে সন্তুষ্ট করার জন্য হয় অথবা রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য হয়, এবং সেই ক্ষেত্রে যদি দেশের জন্য কোনো ক্ষতিকর পরিস্থিতি দেখে আনে, সেটা তাদের দায়িত্ব নিতে হবে যারা জনভূমিকা রাখছে। জুলাই সনদে স্বাক্ষরের সময়সীমা শেষ হবে 31 অক্টোবর। এনসিপি বলছে সনদের আইনি ভিত্তিসহ 3টি শর্ত পূরণ হলে স্বাক্ষর করবে তারা। ঐক্যমত্য কমিশন যদি আমাদেরকে তাদের এই মেয়াদ বৃদ্ধির সময়কালে আলোচনার জন্য আমাদেরকে আহ্বান করে, সেই আলোচনায় আমরা অবশ্যই অংশগ্রহণ করব। কিন্তু যদি সে আলোচনাগুলোর মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, সেটাকে বাস্তবায়নের জায়গাটাতে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি হওয়া, এই জায়গাগুলো অপ্রত্যাশিতভাবে যদি না হয়, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি ও জামায়াতকে নিয়ে করা পোস্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জামায়াতের উদ্দেশ্যে লেখেন, পিয়ার আন্দোলন ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। ঐক্যমত্য কমিশনের আলোচনার সময়টাতে জামাত যেই আলোচনাটা এই সময়টাতে নিষ্প্রয়োজন, যে আলোচনাটা এখনকার জন্য বাস্তবসম্মত নয়, পিয়ারের আলোচনাটা নিম্নকক্ষের ক্ষেত্রে, সেটাকেই যখন প্রধান এজেন্ডা আকারে উপস্থাপন করা হয়েছে, সেটার মধ্য দিয়ে আসলে সংস্কারের যে সামগ্রিক আলোচনা, সেটা যে গুরুত্বহীন হয়ে পড়লো, সেই কথাটাই তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। যারা আজকে বলে দলীয় এজেন্ডা পিয়ার, তাহলে দলীয় এজেন্ডা হিসেবে যারা পিয়ার গ্রহণ করছে বা দাবি জানাচ্ছে, তো ঐক্যপক্ষে তো ওনারও পিয়ার দাবি করেছে, তাহলে ওরা পিয়ারের বিপক্ষে অবস্থা নিচ্ছে কিনা এটা স্পষ্ট করে। আমরা এই অপকৌশল হিসাবে করিনি, আমরা সিনসিয়ারলি করেছি, যাতে পিয়ার প্রতি ইলেকশন হলে দেশে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে। নতুন দল আস্তে আস্তে তারা ভালো হবে, এটাই আমরা কামনা করি। এরা কি বললো এটা নিয়ে আমরা মাথা ঘামাই না, দেশের জনগণ এটা নিয়ে কোনো মাথা ঘামায় না। তবে জামাত সম্বন্ধে যা বলেছে সঠিক বলেছেন। তারপরও গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটার জন্য সব দল ছাড়ের মানসিকতা দিয়ে এগিয়ে আসবে বলে আশা নেতাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মিরপুরের কালশী রোডের 6 তলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ভবনটির 5 ও 6 তলায় থাকা গার্মেন্টসের গোডাউন পুড়ে গিয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত 10টার কিছু পর রাজধানীর মিরপুরের কালশী রোডের একটি 6 তলা ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 70 জন সদস্য। যোগ দেয় সেনাবাহিনী ও পুলিশ। সবার সম্মিলিত চেষ্টায় 1.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন উদ্ধারকারী কয়েকজন। উদ্ধার কাজে সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয়দের অনেকে, তবে উৎসুক জনতার ভিড় সামলাতে বেগ পেতে হয় উদ্ধার কর্মীদের। স্থানীয়রা বলছেন, ভবনটির 5 ও 6 তলায় গার্মেন্টসের গোডাউন ছিল, সেখানে থাকা প্রায় সবকিছুই পুড়ে গেছে। ভিতর তো সব শেষ, আর গেছে সব শেষ হয়ে গেছে, এখন আর কিছু নাই। বিল্ডিং এ কিছু মালামাল ছিল, গ্যাস সিলিন্ডারের বোতল ছিল, আরো কিছু মালামাল ছিল, সব বের করেছি। কিছু মানুষজন ছিল, ওনাদেরকে বের করেছি। ফ্যাব্রিক্স থেকে শুরু করে ফ্লোরে পা ফেলানো কোনো জায়গা ছিল না, কোনো জায়গা নেই ফ্লোরে। আমি যে মাল উঠাইছি, আমার প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মাল, যে কেউ হোক এটা ইচ্ছাকৃতভাবে লাগাইছে।
ভবনটির ৫ম তলায় পরিত্যক্ত মালামাল ও ফার্নিচার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। কোনো হতাহত নেই বলেও নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। কোনো হতাহতের খবর পাইনি। আমার মনে হয় না যে কেউ আহত বা নিহত হয়েছেন। আর এটার আগুন কোথায় কি কারণে লেগেছিল, কত ক্ষতি হয়েছিল, এটা আমরা আসলে একটা তদন্ত হবে, তদন্তের পর আমরা বলতে পারবো। এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে বোয়ালমারী উপজেলার মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন বিপ্লব কুমার, মধু সাহা ও নারায়ণ সাহা। পুলিশ জানায় আশ্রমে নামযজ্ঞ শুনে ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় হঠাৎই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন। আহত হয় ভ্যানের চালক ও 4 যাত্রী। খবর পেয়ে ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়েছে চালক ও হেলপার। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে ডামি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে আরএমওর বাড়িতে। অ্যাম্বুলেন্সে করে গোপনে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় ওই বাড়িতে। পরীক্ষা শেষে বেরিয়ে আসার পর গণমাধ্যম কর্মীদের দেখেই সটকে পড়েন তারা। আরএমও ডাক্তার হোসেন ইমাম এ ঘটনা সম্পর্কে সদুত্তর দিতে পারেননি। বিষয়টি জেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা। কুষ্টিয়ায় সিভিল সার্জনের অফিসের নিয়োগ পরীক্ষা ছিল শুক্রবার সকাল 10টা থেকে। তবে তার কিছুক্ষণ আগেই কয়েকজন পরীক্ষার্থী বের হয়ে আসেন শহরের টালিপাড়া এলাকার এই বাড়িটি থেকে। অভিযোগ উঠেছে আরএমও ডাক্তার হোসেন ইমামের এই বাড়িতে গোপনে প্রশিক্ষণমূলক পরীক্ষা দিয়েছেন তারা। গণমাধ্যম কর্মীদের দেখেই দৌড়ে পালান ওই পরীক্ষার্থীরা। নিচতলা, 4তলা, 5তলা পুরোটাই মেস। তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যি অর্থে আমি খোঁজখবর রাখি না। আপনারা তদন্ত করেন, তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকম ভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা মেনে নেব। অন্যদিকে জেলার 14টি কেন্দ্রে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি গার্লস স্কুল কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান এ বিষয়ে অবগত নয় তারা। এভাবে যদি প্রত্যেকটা পরীক্ষায় হয়ে যায় তাহলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা তো হতাশ। তাহলে আমাদের অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, পরীক্ষা দিতে এসে তো কোনো লাভ নেই। যদি দুর্নীতি হতে থাকে তাহলে মনে করেন যে সেজন্য তো এত বেকারত্ব বেড়ে যাচ্ছে। পরীক্ষার্থীদের কেউ কেউ সামাজিক মাধ্যমে দেখার পরে নিজেরাও হতাশ। তাদের দাবি এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হোক। যদি অ্যাকচুয়ালি এমন হয়ে থাকে আপনাদের মাধ্যমে সবার কাছে আমাদের একটাই দাবি যে এটার জন্য বাতিল করা হয়। যদি ফিক্সড হয়ে থাকে যে কারা কারা জবটা পাবে তাহলে তো স্যার আমাদের মূল্য কোথায়? পরীক্ষা তো আগেই হয়ে গেছে মনে হচ্ছে, তাহলে পরীক্ষা নেওয়ার দরকার কি ছিল? শহরের হরিশঙ্করপুরে বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে একইভাবে গোপনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছিল। লোক সমাগম দেখে তাদের আটক করে স্থানীয়রা। এ সময় অর্থ লেনদেনের কথা স্বীকারও করে এক পরীক্ষার্থী। প্রশ্ন আসবে আমাদের পরে কালকে পরীক্ষা। কত টাকা কন্ট্রাক্ট হয়েছিল? আমার 16 লাখ টাকা। কার সাথে কন্ট্রাক্ট হয়েছিল আপনার? ঘটনা সম্পর্কে সিভিল সার্জন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন এমন ভিডিও তারাও দেখেছেন, তবে তা অসম্পন্ন কন্টেন্ট। এমন কিছু ঘটলে তার দায়ভার নিতে প্রস্তুত তারা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কোনো প্রশ্ন কপি এই পরীক্ষার আগে কোথাও গিয়ে থাকে এটার দায় আমি নেব। আরএমওর বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আসে, স্বাস্থ্য বিভাগের যে পদ্ধতি সেটা নিয়ে আলাদা অবশ্যই তদন্ত হবে। দেখলাম যেরকম বলা করছে, তবে এটা সরাসরিভাবে তো বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে হয়তো বলা যেতে পারে। কোনো যদি অস্পষ্ট কিছু বের হয় তাহলে একদম রুটটাকে সার্চ করা হোক। এ ঘটনায় জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তবে কে বা কারা জড়িত, কেনই বা আরএমওর বাসায় পরীক্ষা চলছিল, এ নিয়ে সঠিক তদন্ত করে জড়িতদের প্রকাশ্যে আনার দাবি স্থানীয়দের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না সীমান্ত দিয়ে চোরাচালানে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী 3 উপজেলা যেন বাংলাদেশ ভারতের চোরাচালান সিন্ডিকেটের পছন্দের রুট। প্রতিদিনই বিজিবির অভিযানে ধরা পড়ছে বড় বড় চালান। শুধু 4 মাসেই 100 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাহিনীটি। স্থানীয়দের দাবি মূল হোতাদের আটক না করে শুধু অভিযান পরিচালনা করলে চোরাচালান বন্ধ সম্ভব নয়। হুট করে দেখে মনে হবে নির্মাণ কাজের জন্য ট্রাকে করে আনা হয়েছে পাথর, কিন্তু ভুল ভাঙে উপর থেকে কিছু পাথর সরানোর পর বের হয়ে আসে কয়েক বস্তা চোরাই পণ্য।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং কসবা উপজেলা ভারতীয় সীমান্তবর্তী। বিজিবি এবং পুলিশের কঠোর নজরদারির মধ্যেই আসছে চোরাচালানের পণ্য। একসময় মাদক চোরাচালান বেশি হলেও এখন শাড়ি, কসমেটিক্স, ইলেকট্রনিক্স সহ আসছে ওষুধ এবং খাদ্যদ্রব্য। জিরা, বাসমতি চাল, চা এগুলো আসে। এবারে আছে কসমেটিক্স, তারপরে আপনার ভারতীয় ওষুধ আসে, ভারতীয় 3 পিস, শাড়ি কাপড় এগুলো আসে। এরপরে আসে মনে করেন যে মোবাইলের ডিসপ্লে, এইগুলো আমরা পাই, প্রচুর উদ্ধার হয়। জেলার সীমান্ত এলাকায় নজরদারিতে রয়েছে বিজিবির 2টি ব্যাটালিয়ন। শুধু চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আলাদা অভিযানে শত কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাহিনীটি। 5 শতাধিক মামলা এবং 650 চোরা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবুও দিনকে দিন বেড়েই চলছে চোরাচালান। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিজিবির নজরদারি। পাচারকারী তো আর দ্রব্যের সাথে থাকে না, তাদের সাথে যারা থাকে তারা আমাদেরকে অনেক সময় ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে জিনিসটা তাদের মাধ্যমে অনেক সময় ধরে আমরা তাদেরকে আর পাই না, আসলে তারা সামনে আসে না। আমাদের এই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার। এই বর্ডারে চোরাচালান সবসময় ছিল। চোরাচালান যে খুব বেশি পরিমাণ বেড়েছে আমি সেটা বলবো না, বাট আমাদের আটকের পরিমাণ এটা বেড়েছে। প্রতিদিনই চোরাচালান ধরা পড়াকে ভালো লক্ষণ বলে দাবি করলেন জেলা প্রশাসক। তার মতে নিয়মিত অভিযান চালানো হলে একসময় বন্ধ হয়ে যাবে চোরাচালান। বড় বড় অ্যামাউন্টের একটা চোরাচালান এখন ধরা পড়ছে, এটা আমাদের জন্য একটা গুড সাইন, আমাদের জন্য ভালো লক্ষণ, এবং আমি আশা করি যে এভাবে রেগুলার ড্রাইভ দিতে থাকলে একসময় চোরাচালানটা কমে আসবে। চোরাচালান রোধে মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। অর্থনীতিতে চাঞ্চল্য কমে যাওয়ায় তৈরি হচ্ছে সংকট। উচ্চতর ডিগ্রি নিয়েও মিলছে না কাঙ্ক্ষিত কাজের সুযোগ। মূলত বিপুল সংখ্যক কর্মসংস্থানের যোগান দেয় তৈরি পোশাক এবং রেমিটেন্স খাত। কিন্তু পরিবর্তিত সময়ে এই দুই খাতেই অবস্থার উন্নতি হয়নি, বরং সংকট বেড়েছে। উদ্যোক্তারা জানান, অনিশ্চয়তা দূর করে উৎপাদন ব্যবস্থায় গতি ফেরাতে হবে। বিশ্লেষকরা বলছেন, দক্ষ মানব সম্পদ তৈরি করার বিকল্প নেই। পোশাক খাত বলা যায় দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। মূলত সস্তা শ্রমকে পুঁজি করেই তৈরি হয় অবস্থান। কিন্তু পোশাক খাতে কমছে কাজের সুযোগ। পরিবর্তিত অবস্থায় সংকুচিত হয়েছে উৎপাদন। তথ্য বলছে 1 বছরে বন্ধ হয়েছে শতাধিক কারখানা, বেকার হয়েছে লক্ষাধিক শ্রমিক। নতুন করে কিছু কারখানা তৈরি হলেও সেসব কারখানায় হয়নি পর্যাপ্ত কাজের ব্যবস্থা। কর্মসংস্থানের বৃহৎ এই উৎসে এখন অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জ স্পষ্ট। 100টা ফ্যাক্টরি যদি বন্ধ হয় তাহলে হয়তো আসতেছে 30টা। তো ফলে ওই 100টা ফ্যাক্টরির যে জনবল, এটা ওই 30টাতে অ্যাকোমোডেট করা সম্ভব না। তো যার ফলে জবলেস যারা হচ্ছে তাদের খুব কঠিন পরিস্থিতির মধ্যেই যেতে হচ্ছে এবং হবে। সামনেও আরও অনেক ফ্যাক্টরি বন্ধ হবে। কর্মসংস্থানের অন্যতম আরেক বড় উৎস জনশক্তি। কিন্তু শ্রমবাজারে তেমন বাড়ছে না অবস্থান। বস্ত্র এবং জনশক্তি কর্মসংস্থানে এই দুই খাত নির্ভরতায় বেড়েছে সংকট। দুইটি প্রবৃদ্ধির স্তম্ভের উপর দাঁড়িয়েই কিন্তু বাংলাদেশ সবসময় কথা বলছি। তৈরি পোশাক খাত, রেমিটেন্স, দুইটারই সেলিং পয়েন্ট হচ্ছে সস্তা শ্রম। আমাদের তো নতুন প্রবৃদ্ধির চালক বের করতে হবে, এবং সেই নতুন প্রবৃদ্ধির চালক যে খাতগুলো, সেগুলো কিন্তু এক ধরনের নীরবে তারা প্রস্তুত হয়েছে। দক্ষ মানব সম্পদ তৈরিতে তেমন সাফল্য নেই। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা মনে করেন, দক্ষতা অর্জনে নানামুখী উদ্যোগ আছে, কিন্তু কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে কমই। শিক্ষার বিস্তার ঘটছে, কিন্তু মানব সম্পদ তৈরি হচ্ছে না। এই যে একটা সমীকরণের মধ্যে আমরা আটকে গেছি, এটা সেই ধরনের উপলব্ধিও নাই, অন্তর্বর্তী সরকারও নাই। স্কিলস নিয়ে শত শত প্রজেক্ট আছে, দাতা সংস্থারও অর্থ দেয়, আমাদের ইয়েরও আছে, আমাদের সরকারেরও আছে, কিন্তু স্কিলসের ইয়েটা কোথায়, আপনার সে ফলাফলটা কোথায়? আমরা তো ফলাফলটা সেইভাবে দেখতে পারি না। পরিবর্তিত এই সময়ে কমেছে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড। অনিশ্চয়তায় হচ্ছে না নতুন তেমন কোনো বিনিয়োগ। প্রাতিষ্ঠানিক সংস্কারও থমকে গেছে। বেকারত্ব কোনো স্বল্পকালীন একটা প্রকল্পের বিষয় নয়, এটা হচ্ছে সার্বিকভাবে আমাদের অর্থনীতির চাকাটাকে অন্য স্তরে গতি নিয়ে আসা, অন্যভাবে বেগবান করা। প্রাতিষ্ঠানিক সংস্কার, আপনার অংশীজনের সাথে পরামর্শে যে বিষয়, নীতি জগৎটাকে ঠিক করা, সার্বিক ব্যবসার পরিবেশগুলো ঠিক করা।
সার্বিকভাবে বেকারত্ব এবং কর্মহীনতায় বাড়ছে হতাশা, উৎপাদন নিশ্চিত করা না গেলে বাড়বে অস্থিরতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রকৃতিতে এখনও পুরোপুরি আসেনি শীতের আমেজ, তবে এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। এ বিষয়ে আরও জানাতে বগুড়ার মহাস্থান হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, আগাম শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেবাশিস উত্তরের সবচেয়ে বড় সবজির বোকা মহাস্থান হাটে রয়েছে এই মুহূর্তে, এবং সকাল থেকে এই মহাস্থান হাটের আশপাশের এলাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আগাম শীতকালীন যে সবজি, ফুলকপি, পাতাকপি, এই সহ এই অঞ্চলের যে সাধারণ সবজিগুলো যেগুলো সারা বছর মেলে, সেই সবজিগুলো কিন্তু আসতে শুরু করেছে এবং বেচা কেনাও মোটামুটি আমরা সকাল থেকে দেখছি ভালোই চলছে। তবে দামের যে বিষয়টি দেবাশিস, আগাম শীতকালীন সবজির দাম কিছুটা বেশি থাকে শুরুতেই, তবে সেই তুলনায় এবার ফুলকপি যেটি যার সরবরাহ এখন পর্যন্ত বেশি, সেটি কিন্তু মোটামুটি এই হাটে বিক্রি হচ্ছে 70 টাকা, 65 থেকে 70 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য সবজিগুলোর দামও কিন্তু গত 2-3 সপ্তাহের তুলনায় খানিকটা কমেছে। এখানে করলা বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে। মূলার দাম কিন্তু বেশ কমে গেছে। শীতকালে এই অঞ্চলে প্রচুর মূলার উৎপাদন হয় এবং মূলা কিন্তু এখন দেবাশিস এই হাটে 10 টাকা কেজিতে, অর্থাৎ 400 টাকা মন হিসাবে কিন্তু বিক্রি হচ্ছে। অন্যদিকে আলু বা কচুর মুখী বা বই বলে যে সবজিটি, এই দুটির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকখানি কমে গেছে, মাত্র 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে মিষ্টি লাউ যেটি 20 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুধুমাত্র শিম কিংবা টমেটো যে সবজিগুলো শীতের আগাম সবজি, এই সবজিগুলোর কিন্তু কিছুটা দাম বেশি রয়েছে। শিম 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেবাশিস, অন্যদিকে টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজিতে। তো দেবাশিস, আমার কাছে এই ছিল মহাস্থান হাট থেকে সর্বশেষ। ধন্যবাদ সুজন যুক্ত হবার জন্য। শীত আসার আগেই দেশের বিভিন্ন এলাকায় ভিড় করেছে পরিযায়ী পাখি। চলনবিল ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে এখন পাখির কলরব। সকাল সন্ধ্যা দেখা মিলেছে ব্যস্ত পাখিদের, গাছের মগডালে আবাস করে তুলেছে তারা। পাখিপ্রেমীরা বলছেন, নিরাপত্তা আর খাদ্যে প্রাচুর্য থাকায় বাড়ছে পাখি। মৃদু কুয়াশা গায়ে মেখে ভোরের আড়মোড় ভাঙছে প্রকৃতি। শীতের অপেক্ষা। চলনবিলে এখন সকাল আসে পাখির কলতানে। কথায় আছে, যে পাখি খাঁচায় থাকে না তার হারিয়ে যাওয়ারও ভয় নেই। তাই বারবার বাংলার প্রকৃতির টানে ফিরে আসে পরিযায়ীরা। পূব আকাশে আলোর রেখা ফুটে উঠতেই জেগে ওঠা নীল আকাশ আর ডানার নির্ভরতা। স্বাধীন উড়ানে সুর খুঁজে নেয় মুক্ত পাখি। গরমের তীব্রতা কমতে শুরু করলেই চলনবিল জুড়ে ভিড় করে পরিযায়ীরা। ঝাঁকে ঝাঁকে পাখির কোলাহলে মুখর হয়ে ওঠে চারপাশ। শামুক খোল, বালিহাঁস, রাতচড়া, ত্রিশূল বক, নীলশির, লালশির, কোড়া, সরালি সহ নাম না জানা হাজারো পাখি। শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি পাখি দেখেই সময় কাটিয়ে দেন কত পথিক। এই সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যায়। তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাঁধা বা সবকিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর লাগে আর কি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চত্বর, চালা, মুকুন্দগাতি, তারাস উপজেলার উলিপুর, শোলাপাড়া, মালসিন সহ অন্তত 30টি গ্রামে জড়ো হয়েছে পাখিরা। শীতে পাখির সংখ্যা আরও বাড়বে বলে আশা স্থানীয়দের। গত বছরের তুলনায় এবছর আরও লক্ষাধিক পাখি বেলকুচি উপজেলায় ঢুকেছে। পাড়া মহল্লায় স্কুলে এই কাউন্সিলিং করে থাকি, যারা পাখি শিকার করে তারা যাতে অতিথি পাখি শিকার না করে। মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাহুক, গাংচিল, পানকৌড়ি, চখাচখি, কাদাখোঁচা, মাছরাঙা, সারস। দ্য বার্ড সেফটি সংস্থার কর্মকর্তা বলছেন, আগের তুলনায় জনসচেতনতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলে কমেছে শিকারীর উপস্থিতি। এই অঞ্চল হচ্ছে
নিরাপত্তা এবং এই অঞ্চলে খাবার পর্যাপ্ত থাকার কারণে কিন্তু এই পাখিগুলি দিন দিন বংশবৃদ্ধি করছে। পাখির অভয়ারণ্য নিশ্চিতে কাজ করছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ ও প্রশাসন। প্রচুর পরিমাণে তারা খাদ্য পাচ্ছে, শামুক, ঝিনুক, এছাড়া এরা অনেক সময় দেখা যায় যে ব্যাঙ, তারপরে আপনার কাঁকড়া এগুলাও খেয়ে বেঁচে থাকে। এগুলো সাধারণত এই জুলাই সেপ্টেম্বরের দিকেই বংশবৃদ্ধি করে। নিরাপত্তা আসলে সেভাবে দিতে হয় না, এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না। আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি প্রেমী, তাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করছি। বনায়ন বাড়লে দেশের বিভিন্ন এলাকায় পরিযায়ীদের আবাস গড়ে উঠতে পারে বলে মনে করেন পাখি প্রেমীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যুদ্ধবিরতির 1 বছর পরও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। ফলে দেশটির সীমান্ত এলাকা থেকে পালিয়ে আসা অনেকেই এখনও ফিরতে পারেনি নিজের বসতভিটায়। গেল বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল লেবাননের বাসিন্দারা, কিন্তু বাস্তবে ফেরেনি শান্তি। তাই বাড়ি ফেরা নিয়ে সংশয়ে বহু লেবানিজ। ইসরায়েল লেবানন যুদ্ধে সীমান্তবর্তী শহর নাকুরার বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলেন 50 বছর বয়সী জয়নাব মেহেদি। যোগ দিয়েছিলেন লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে পালিয়ে আসা আরও 10 লাখ মানুষের সাথে। যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ হামলা বন্ধ করলেও এখনো প্রায়ই অনেকটা নিয়ম করে লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাই দেশটির দক্ষিণে ধ্বংসপ্রাপ্ত শহরগুলিতে এখনো ফেরেনি কয়েক হাজার বাসিন্দা। এমন অনেক হতভাগ্যের একটি জয়নাবের পরিবার। তাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়েছে। একমাত্র জীবিকার উপায় কৃষিজমিও বোমা হামলায় ক্ষতবিক্ষত। যেসব বাড়ি যুদ্ধের পরও দাঁড়িয়েছিল বা জমি ভালো অবস্থায় ছিল তারা সব ধ্বংস করে দিয়েছে। এমনকি মাটি থেকে পানির পাম্প তুলে ধ্বংস করেছে। আমার যত সেচ পাম্প ছিল তা নষ্ট হয়েছে। আমার আর কিছুই নেই। এখন উপকূলীয় শহর টায়ারে জাতিসংঘের মহিলা সংস্থার অর্থায়নে একটি কৃষি প্রকল্পে কাজ করেন জয়নাব। এখানে কমিউনিটি কিচেন চালান আরেক লেবানিজ নারী মুনিফা আইদিবে। প্রতিদিন বাস্তুচ্যুতদের জন্য তৈরি করেন খাবার। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক ঘাঁটি পুনঃপ্রতিষ্ঠার অভিযোগ এনে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। তাদের দাবি অস্বীকার করে হিজবুল্লাহ বলেছে বেসামরিক নাগরিকদের বাড়ি ফেরা বন্ধ করতেই এই অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধ কখনো শেষই হয়নি। আমরা এখনো যুদ্ধের মধ্যেই বাস করছি। যুদ্ধ তখনই শেষ হবে যখন ইসরায়েল লেবানন ছেড়ে যাবে। আকাশে থাকবে না কোনো ড্রোন। তারা প্রতিদিনই আর কোনো বাড়িতে হামলা করবে না। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে লেবাননে 64,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে দিন যাপন করছে। এদের মধ্যে হাজার খানেক মানুষ নিজ এলাকা থেকে পালিয়ে এসেছে এ মাসেই। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দীর্ঘ আলোচনার পর বন্দী থাকা 18 জন কলম্বিয়ান নাগরিককে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। শুক্রবার নিজ দেশে ফেরত পাঠানো হয় তাদেরকে। দুই দেশের সীমান্তবর্তী নর্তে দে সান্তাদার সেতুতে প্রিয়জনদের সাথে দেখা হয় তাদের। তৈরি হয় আবেগ ঘন মুহূর্তের। সেখানে মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানান কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোজা ভিয়ানভেসেনিসিও। তিনি জানান, ভেনেজুয়েলায় এখনও কিছু কলম্বিয়ান নাগরিক আটকে রয়েছেন। তাদের ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি। মুক্তিপ্রাপ্ত এসব কলম্বিয়ানদের এতদিন কোনো মামলা ছাড়াই আটকে রাখা হয়েছিল ভেনেজুয়েলায়। দেশটিতে এখনও বন্দী রয়েছে 40 জনেরও বেশি কলম্বিয়ার নাগরিক। কানাডায় প্রকাশিত এক বিজ্ঞাপন ঘিরে তুঙ্গে যুক্তরাষ্ট্র কানাডা উত্তেজনা। সম্প্রতি কানাডার অন্টারিও প্রদেশের প্রধান ডগ ফোর্ডের কার্যালয়ে প্রকাশ করে ভিডিওটি, যেখানে তুলে ধরা হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের কিছু খণ্ডিত বক্তব্য। এটি দেখেই চরম ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। কি আছে এতে? কেনই বা এত চটেছেন মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্পের দাবি, রিগানের বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে এডিট করে তৈরি করা হয়েছে এই বিজ্ঞাপন। মাত্র 1 মিনিটের একটি বিজ্ঞাপন। প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক নীতির নেতিবাচক দিক। তবে এর প্রভাবে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে ওয়াশিংটন অটোয়া সম্পর্কে। 1987 সালে জাপানের উপর শুল্ক আরোপের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। তারই কিছু অংশ তুলে ধরা হয় বিজ্ঞাপনটিতে। তবে এটি সামনে আসতেই কানাডার উপর ব্যাপক ক্ষুব্ধ হন ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালের একটি পোস্টে কানাডার সাথে চলমান সব বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দেন তিনি। বিজ্ঞাপনটি মিথ্যা বলেও দাবি করেন। রিগানের আদর্শ প্রচার বিষয়ক সংস্থা রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট বলছে, বিজ্ঞাপনে রিগানের মূল বক্তব্যকে এডিট করে প্রচার করেছে কানাডার অন্টারিও প্রদেশের প্রধান ডগ ফোর্ডের কার্যালয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিশ্লেষণেও মিলেছে সত্যতা। মূল বক্তব্যের বিভিন্ন অংশ কেটে একত্রিত করে তৈরি করা হয়েছে বিজ্ঞাপনটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এডিটেড হলেও বক্তব্যের মূলভাব একই আছে। রিগান বলেছিলেন, স্বল্প মেয়াদে কঠোর শুল্ক নীতি চাপ প্রয়োগের হাতিয়ার হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাবে বহু মানুষ চাকরি হারাতে পারে। অন্যান্য দেশের সাথে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের এ বক্তব্য ট্রাম্পের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ন্যায্যতাকে সমর্থকদের চোখে প্রশ্নবিদ্ধ করতে পারে। এতে জনসমর্থন হারাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। অপরদিকে আগামী নভেম্বরে ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বৈধ কিনা তা নিয়ে রায় দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। রায় বিপক্ষে গেলে এতদিন অতিরিক্ত আমদানি শুল্ক প্রদানকারী কোম্পানিগুলোর অর্থ ফেরত দিতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে। এর আগে এমন বিজ্ঞাপন প্রচার আদালতের রায়কে প্রভাবিত করতে পারে, আর এটাই ট্রাম্পের মেজাজ বিগড়ানোর প্রধান কারণ। এদিকে আসিয়ান সম্মেলনে যোগদানের পূর্বে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী তার দেশ, তবে এতে ট্রাম্পের ক্ষোভ কমবে কিনা তা এখনো স্পষ্ট নয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।